আসসালামু আলাইকুম। আজ ২৬শে মে ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ নিয়ে চীনের প্ল্যান ফাঁস করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক। নিঝুম মজুমদারের গোপন তথ্য জানালো ওবায়দুল কাদের। এবার বিস্তারিত। বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ এর সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ বাংলাদেশে সামরিক অবকাঠামো গড়ার পরিকল্পনা করছে। শুধু বাংলাদেশ নয়, এই তালিকায় রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, কিউবা, কেনিয়া, গিনি, সিসিলিস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তান। ডিআইএর দাবি, যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব ও সামরিক উপস্থিতির পাল্টা জবাবে চীন তার বৈশ্বিক সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে। এতে বলা হয়, চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব এশিয়ায় প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা। প্রতিবেদনে আরও বলা হয়, চীন চাইছে তাইওয়ানকে তার মূল ভূখণ্ডে একীভূত করতে, নিজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং ২০৫০ সালের মধ্যে প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করতে। প্রতিবেদন মতে, এই লক্ষ্য অর্জনে চীন কূটনৈতিক, সামরিক, তথ্য এবং অর্থনৈতিক প্রতিযোগিতার পথ বেছে নিচ্ছে। মার্কিন সংস্থাটির ভাষ্যমতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং তার বাইরেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত করছেন। এছাড়া চীন যুক্তরাষ্ট্রের সামরিক জোট ও মিত্রদের মধ্যে আস্থা ও জনপ্রিয়তা দুর্বল করার দিকেও নজর দিচ্ছে। বেইজিং সতর্কভাবে ওয়াশিংটনের কৌশলগত নীতিগুলোর পরিবর্তন পর্যবেক্ষণ করছে এবং এমন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যা তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তা প্রতিহত করতে সক্ষম হবে। বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩,২৮৩ কোটি টাকা, প্রতি ডলার সমান ১২১ টাকা ৬০ পয়সা ধরে বাংলাদেশ সাস্টেইনেবল ইমার্জেন্সি রিকভারি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প বাস্তবায়নের জন্য এ ঋণ দেয়া হবে। গত বছরের আগস্টে দেশে সংঘটিত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাঁধ মেরামত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন করা প্রকল্পের মূল উদ্দেশ্য। রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ ঋণ চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা কার্যালয়ের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন। এ তথ্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পটিতে মন্ত্রণালয় বিভাগ ভিত্তিক ৫টি কম্পোনেন্ট রয়েছে। প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর ২০৩০ মেয়াদে বাস্তবায়ন করবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল গত বছরের আগস্টে দেশে সংঘটিত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাঁধ মেরামত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন করা। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ থেকে এ ঋণ গ্রহণ করা হবে এবং গৃহীত ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ড সহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ০.৭৫% হারে সার্ভিস চার্জ এবং ১.২৫% হারে সুদ প্রদান করতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ ০.৫০% হারে কমিটমেন্ট ফি প্রদেয় হবে। তবে বিশ্বব্যাংক চলতি অর্থ বছর সহ দীর্ঘদিন ধরে কমিটমেন্ট ফি অব্যাহতি দিয়ে আসছে। বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপক্ষীয় উন্নয়ন অংশীদার।
স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য 43.5 বিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা গভীর করেছে। বিশ্বব্যাংক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে 47টি চলমান প্রকল্পের জন্য 13.1 বিলিয়ন ডলার অর্থায়ন করছে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বলেন কাদের। সেই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদারের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন। অমল সরকার কাদেরকে প্রশ্ন করেন, আপনার কিছু বিতর্কিত ভূমিকা ছিল। আপনি ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামিয়েছিলেন, তারপর জনরোষ তৈরি হয়ে গেল। ছাত্রলীগকে অভ্যুত্থান দমাতে বলেছিলেন কিনা সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানোর জন্য। সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিঝুম মজুমদার ইউটিউবে কথা বলেন। ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনেক আগে। সেখানে ছাত্রলীগের নামই ছিল না। বিভিন্নভাবে বলা হয়েছে ওই দিন ছাত্রলীগে যথেষ্ট এ ধরনের কোনো বিষয় ছিল না আমার বক্তব্যে। আর আমি পার্টির সেক্রেটারি, তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে, পার্টি অফিস, তারা গণভবনমুখী আক্রমণ শানাচ্ছে। তো সে সময় আমি কি আমাকে সেভ করব না? আমার দলকে সেভ করব না? আমার নেত্রীকে সেভ করতে হবে না? সে সময় পার্টির সেক্রেটারি হিসেবে আমার ওপর সময় আরোপিত যে দায়িত্ব তা আমি পালন করেছি। এটা যে কেউ করত, আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন। সেক্রেটারি জেনারেল হিসেবে কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন আমি সেভাবে করেছি। এখন সেক্রেটারি জেনারেল হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রই ভুল হবেই। নিজের ভুল চিহ্নিত করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল ত্রুটি আমারও থাকতে পারে, আমি কাজ করেছি, চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, পার্সেন্টেজ নেইনি। আমার মন্ত্রণালয় এটা সবাই জানে। বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করিনি, চাঁদাবাজি করিনি। আমি সেদিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে সাব্যস্ত করতে পারি। সংশোধনী সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সরজমিনে দেখা যায় কর্মচারীরা কাজ বন্ধ রেখে সচিবালয়ের ভেতরে বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় জারিকৃত অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে এ আইন বাতিলের দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেছেন তারা। এর আগে 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভোটিং সাপেক্ষে অনুমোদন দেয়া হলেও এর আগে 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভোটিং সাপেক্ষে অনুমোদন দেয়া হলেও খসড়াটি পর্যালোচনার জন্য 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়। তারা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। কিন্তু 2018 সালের সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। এজন্য তারা আন্দোলনে নামেন। এই আন্দোলন বিক্ষোভের মধ্যেই রোববার সরকারি চাকরির এই অধ্যাদেশ জারি হয়। আন্দোলনরত কর্মচারীরা এই অধ্যাদেশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান। তারা বলছেন, বিদ্যমান আইন অনুযায়ী কোনো কর্মচারীর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অন্তত 7 থেকে 8টি ধাপ পার করতে হয়। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার আগে বিভিন্ন তদবিরের শাস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এদিকে গতকাল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির অধ্যাদেশকে কালা কানুন আখ্যায়িত করে জানান, এটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এরপর সচিবালয় চত্বরের বাদামতলায় অবস্থান নেন কর্মচারীরা। পরে অবশ্য উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পরিষদের নেতারা।
দুপুর 1:30টার দিকে তারা কর্মসূচি স্থগিত করেন। প্রশাসন বিশ্লেষক ও সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর জন্য কিছু কড়াকড়ি বিধানের দরকার আছে। কর্মকর্তা কর্মচারীরা যেভাবে লাগাম ছাড়া চলছেন, যখন তখন প্রশাসনকে অস্থির করার চেষ্টা করছেন, এটা কাম্য নয়। এদের লাগাম টেনে ধরার জন্য স্বল্প সময়ের নোটিশ দিয়ে চাকরি থেকে অব্যাহতির বিষয়টি অযৌক্তিক নয়। এতে কর্মকর্তা কর্মচারীদের ভয়ের কোনো কারণ নেই। যারা অনিয়ম দুর্নীতি করার চিন্তা করবেন তারা সংশোধিত আইনে কিছুটা হলেও ভয়ে থাকবেন। বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে তার দাবি, বাংলাদেশের নিজস্ব 2টি চিকেন নেক রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টের তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রোববার বাংলাদেশের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, যারা ভারতের চিকেন নেক করিডোর নিয়ে বারবার হুমকি দেন, তাদের মনে রাখা উচিত বাংলাদেশের নিজস্ব 2টি চিকেন নেক রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। তিনি দাবি করেন, আমি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরছি, যেগুলো অনেকে ভুলে যেতে পারেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই মানচিত্র প্রকাশ করে জানান, বাংলাদেশে রয়েছে 2টি সংকীর্ণ করিডোর, যেগুলো নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডোর। এই করিডোরটি 80 কিলোমিটার দীর্ঘ, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের রংপুর বিভাগের সাথে সংযুক্ত দক্ষিণ পশ্চিম গারো হিলস পর্যন্ত বিস্তৃত। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এই পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর দ্বিতীয় করিডোরটি আরও ছোট, মাত্র 28 কিলোমিটার। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে। হিমন্তের দাবি, এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে। তিনি বলেন, ভারতের শিলিগুড়ি করিডোরকে যেমন ঝুঁকিপূর্ণ বলা হয়, ঠিক তেমনই প্রতিবেশী দেশের ভেতরেও রয়েছে এমন সংকীর্ণ করিডোর, যা সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। মূলত ভারতের শিলিগুড়ি করিডোরকেই বলা হয় চিকেন নেক। এটি মাত্র 20 কিলোমিটার প্রশস্ত এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত। এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে রেল ও সড়ক পথে যোগাযোগ করা হয়। করিডোরটির উত্তরে নেপাল ও ভুটান আর দক্ষিণে বাংলাদেশ। হিমন্ত শর্মা বলেন, এই করিডোর এতটাই কৌশলগত গুরুত্বপূর্ণ যে এটি বিচ্ছিন্ন হলে গোটা উত্তর পূর্ব অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। তাই তিনি চান এই করিডোর ঘিরে আরও শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো গড়ে তোলা হোক এবং বিকল্প পথগুলোর সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হোক, যদিও তা প্রকৌশলগতভাবে চ্যালেঞ্জিং হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কমন সেন্স, মানে কোথায় কি করবেন, কোথায় কি বলবেন, কিভাবে আচরণ করবেন, এই বিষয়গুলোর উপর নির্ভর করে কমন সেন্স। আপনার মধ্যে যদি কমন সেন্স না থাকে, তাহলে আমরা যে প্রতিনিয়ত মানুষ হওয়ার চেষ্টা করছি তা একেবারেই ব্যর্থ। অর্থাৎ কোথায় হাঁচি দেবেন, কোথায় জোরে কথা বলবেন, কোথায় কিভাবে কি করবেন, সেই বিষয়টাই হচ্ছে কমন সেন্স। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময়ই লিফটের একদম সামনে দাঁড়াই লিফটে ওঠার জন্যে, ফলে যারা লিফট থেকে নামে তাদের সঙ্গে আমাদের একটা সংঘর্ষের মতো অবস্থা তৈরি হয়। অথচ কমন সেন্স হচ্ছে লিফটের দরজার জায়গাটুকু ফাঁকা রেখে পাশে দাঁড়ানো। এভাবে জীবনের প্রতিনিয়ত কমন সেন্সগুলো আমরা ভুলে যাই। আসুন আজ থেকে প্রত্যেকটা কমন সেন্সের বিষয়ে সচেতন থাকি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পাকিস্তান ও তুরস্ক এক যৌথ বৈঠকে 2 দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইস্তানবুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এই আলোচনা হয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
এর আগে 2 দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেহবাজ। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ও মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। 4 দেশীয় আঞ্চলিক সফরের অংশ হিসেবে প্রথমে তুরস্ক গেছেন শেহবাজ ও তার সফর সঙ্গীরা। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাকিস্তানের প্রতি নিরলস সমর্থন দেওয়ার জন্য রোববার অনুষ্ঠিত বৈঠকে শেহবাজ তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তুরস্কের নীতিগত অবস্থান এবং তাদের জনগণের অকুণ্ঠ সহানুভূতি পাকিস্তানের জন্য এক বিরাট শক্তির উৎস। শেহবাজ আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনীর সাহসিকতা, ত্যাগের মানসিকতা এবং জনগণের দেশপ্রেম মার্কাহ ইহক ও অপারেশন বুনিয়ান ও মার্সুস এ পাকিস্তানের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৈঠকে 2 নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক পর্যালোচনা করেন এবং একে আরও এগিয়ে নেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন। বিশেষভাবে কাশ্মীর ইস্যুতে পারস্পরিক নীতিগত সমর্থনের কথাও উঠে আসে। তারা আঞ্চলিক শান্তি এবং 2 দেশের জনগণের সম্মিলিত উন্নয়নের জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন। পরে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী শেহবাজ ও তার প্রতিনিধি দলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেহবাজের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই উচ্চ পর্যায়ের বৈঠক 2 দেশের ঐতিহাসিক গভীর ও ভাইয়ের মতো সম্পর্ককে পুনরায় দৃঢ়ভাবে প্রতিফলিত করছে। এই সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ ও সম্মিলিত উন্নয়নের স্বপ্ন থেকে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।